আপনাদের এখন দেখাচ্ছি, আপনার ফাইবারটা দেখেন। ফাইবারে আপনারা আপনাদের এই সেটিংসে গেলে পরে প্রোফাইল অপশনটা পাবেন। এই প্রোফাইলে গেলে পরে এই লিঙ্কটা পাবেন, যেখানে আপনাদের fiverr.com/ আপনাদের প্রোফাইল নেমটা থাকবে, ঠিক আছে? সো প্রোফাইল নেমটা আপনাদের আইডি, যেটা ফাইবার আইডি নেম হবে, সেই আইডি নেমটাকে একটু মানে চিন্তা করে সেট করবেন, কারণ আপনি ফাইবারের আইডি নেম যেটা দিবেন সেটাই আপনার অ্যাকাউন্টের ওপেনিংয়ে শো করবে, আপনার আইডি নেমটা। সো আইডি নেমটা একটু চিন্তা করে দেবেন যে আইডি নেমটা কী হবে, ঠিক আছে? আর এই লিঙ্কটাই আপনারা ওই গুগল শিটে পেস্ট করে দিবেন, জাস্ট এই লিঙ্কটা, প্রোফাইল লিঙ্ক। তো আমি ফাইবার নিয়ে আপনাদের সাথে কথা বলা শুরু করতেছি। ফাইবারটা দেখেন আগে আপনারা। ফাইবারটা হচ্ছে এমন একটা মার্কেট প্লেস, যে মার্কেট প্লেস থেকে আমরা কাস্টম অর্ডার, ফাইবার মার্কেট প্লেসের ন্যূনতম কাজ শুরু হচ্ছে আমাদের $5 দিয়ে। অর্থাৎ ক্লায়েন্ট যদি আমাদেরকে হায়ার করতে চায়, আপওয়ার্কে আমাদের একটা লিমিটেশন আছে যে আওয়ারলি রেট কখন 3 এর নিচে নামবে না, আগে 3 এর নিচে কাজ করতো। অর্থাৎ আমরা যদি কাউকে হায়ার করতে চাইতাম, আমরা $3 নিচেও আমরা হায়ার করতে পারতাম। বাট রিসেন্ট আপওয়ার্কের যে রুলস, আপওয়ার্কে আপনি যে জবই করান, যে ফ্রিল্যান্সারদের যে টাইপের জবই করেন না কেন, অ্যাটলিস্ট তার আওয়ারলি রেট হতে হবে 3 এর নিচে না। সেম ফাইবারে কোনো আওয়ারলি কাজ করা যায় না। ফাইবারে হচ্ছে আপনার প্রজেক্ট বেস কাজ করতে হয়, আর এই প্রজেক্ট বেস কাজের জন্য অ্যাটলিস্ট আপনাকে $5 পে করতে হয়, ঠিক আছে? অ্যাটলিস্ট আপনাকে $5 পে করতে হবে ফাইবারে। সো ফাইবারের যেটা ঘটনা আবার, যে আপনি আবার কাস্টম অর্ডার সেন্ড করতে পারবেন। শুধু যে $5 প্রজেক্ট আপনার স্টার্ট হচ্ছে তা না, কাস্টম অর্ডার সেন্ড করতে পারবেন। আর এই কাস্টম অর্ডার সেন্ড করে আপনি $10,000 পর্যন্ত আর্ন করতে পারবেন একটা সিঙ্গেল গিগ থেকে বা একটা সিঙ্গেল প্রজেক্ট থেকে। এখন এখানে কিছু কনসেপ্ট চলে আসবে, আমি কনসেপ্টগুলো আপনার সাথে শেয়ার করতেছি ফার্স্ট। সো এইটা ছিল একটা কাস্টম অর্ডার, আমাদের স্টুডেন্টেরই পাওয়া এই কোর্সে, যে সে এক প্রজেক্টে $10,000 প্রজেক্ট সে পাইছে, ঠিক আছে? এক প্রজেক্টে, সরি ডিউরেশন ছিল 28 দিন, 28 ডেজ, এবং কাজটা খুবই সিম্পল একটা কাজ ছিল, ঠিক আছে? সো ফাইবার সরি কেমন হয়ে গেল? হ্যাঁ, ব্যাপারটা এইরকমই, যে যার কপাল খুলবে তার একবারে কপাল খুলে যাবে, যে ইনস্ট্রাকশনগুলো মানবে তার কপাল খুলে যাবে। আপনার কোর্সের সাকসেস স্টোরিজ পেজে যেয়ে দেখেন যে এখন কিন্তু অনেক স্টুডেন্ট এই সিরিজি 22, তারপরে আপনার 35 থেকে নামানো হয়, 22, 14, তারপরে হচ্ছে আপনার সিরিজ 08, 07, সিরিজি 17, 18, এগুলো থেকে কিন্তু এখন অনেক পোস্ট হচ্ছে। আর এই ব্যাচগুলোতে রিসেন্ট ফ্রিল্যান্সিং শেষ করছে, রিসেন্ট গত 1.5 মাসের ভিতরে। তারা এখন মানে ইনস্ট্রাকশনগুলো যারা মানতেছে, একটা ব্যাচে যদি 20 জন থাকে, 20 জনের ভিতরে অ্যাটলিস্ট 10 জন কিন্তু পারফেক্টলি কাজ করতেছে, বাদ বাকি 10 জন হয়তো হেলায় ফেলায় কাটাচ্ছে। বাট যে 10 জন পারফেক্টলি কাজ করতে ইনস্ট্রাকশনগুলো মানতেছে, তারা কাজ পেয়ে যাচ্ছে। তো যাই হোক, ফাইবারের ফিচার্সগুলো নিয়ে আগে আমি একটু আলোচনা করি। ফাইবারের ফিচার্সগুলো যদি আপনারা না জানেন, তাহলে এটা আপনাদের জন্য একটু মুশকিল হবে। আর এই ফিচার্সগুলো বুঝতে আমাদের অনেক সময় লেগে যায়, কারণ আপওয়ার্ক মার্কেট প্লেসে যেরকম একবারে স্ট্রেট ফরওয়ার্ড আপনাকে সবকিছু সামনে দেখাই দিচ্ছে, ফাইবার মার্কেট প্লেসটা একবার এরকম স্ট্রেট ফরওয়ার্ড না। আপনাকে আগে জানতে হবে যে ফিচার্সগুলো কি। আপওয়ার্কে আমরা জানি না টপ রেটেড হতে হলে আমাদেরকে কি করতে হচ্ছে, আমাদের জব সাকসেস কত থাকতে হয় টপ রেটেড হওয়ার জন্য? 90%, অ্যাটলিস্ট 90% হতে হবে। আমাদের লাস্ট ওয়ান ইয়ারের আমাদের ইনকাম অ্যাটলিস্ট কত ডলার হতে হবে এটা জানা নেই? টপ রেটেড হওয়ার জন্য আমাদেরকে অ্যাটলিস্ট $1,000 ইনকাম থাকতে হবে লাস্ট 1 ইয়ারে, অর্থাৎ 12 মাসে $1,000 আমাদেরকে অ্যাটলিস্ট ইনকাম থাকতে হবে। দেন জব সাকসেস 90% এর উপরে থাকতে হবে, তাহলে আমরা আপওয়ার্কে টপ রেটেড হতে পারবো। তাছাড়া আমরা আপওয়ার্কে টপ রেটেড হতে পারবো না। সেম কিছু ফিচার্স আছে ফাইবারে যখন আপনি একজন ফ্রেশার ফ্রিল্যান্সার, তখন আপনি 7টা অ্যাক্টিভ গিগ তৈরি করতে পারবেন। 7টা অ্যাক্টিভ গিগ কি জিনিস অনেকেরই কোশ্চেন হতে পারে যে আমরা গিগ কি জিনিস আমরা জানি না। গিগটা হচ্ছে, যেমন এটা আমার অ্যাকাউন্টে গিগ এখন বর্তমানে 1টা 2টা 3টা দেখাচ্ছে। এই একটা গিগ এখানে রিপিট দেখাচ্ছে, যেটা হচ্ছে বেস্ট সেল, অর্থাৎ সবচেয়ে বেশি সেল হয়েছে। এই 3টে গিগের ভিতরে সবচেয়ে বেশি সেল হয়েছে সেটা হচ্ছে এই গিগটা, আর এই জন্য এটাকে বেস্ট সেলার হিসেবে দেখাচ্ছে, ঠিক আছে? সো গিগ জিনিসটা কি, আমরা যদি এটাকে ওপেন করি একটা নিউ ট্যাবে, তাহলে আমরা দেখতে পাবো গিগ হচ্ছে আপনার জাস্ট একটা অফার, আপনি একটা অফার করে রাখছেন। কি অফার করে রাখছেন? I will convert PHP to responsive HTML5 CSS3 ওয়েবসাইট। এটা হচ্ছে আপনি একটা অফার ক্রিয়েট করে রাখছেন। সেইখানে আপনি আমি এখানে ইমেজ দিয়ে রাখছি, 2টা ইমেজ দিয়ে রাখা আছে, জাস্ট ব্যানার হিসেবে জাস্ট দেওয়া আছে। এটা স্লাইড শোর মতন ব্যানার হিসেবে জাস্ট দেওয়া আছে, যে আমি কি সার্ভিসটা দিচ্ছি সেই সার্ভিসের উপরে আমার একটা ব্যানার ইমেজ। দেন এই গিগটাকে আমি 3টা ওয়েতে দিচ্ছি, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম, 3টা সিস্টেমে দিচ্ছি। গিগ তৈরি করাটা আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট এখানে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আমি, বেসিক একটা আইডিয়া।
যে বেসিকে আমি কি দেবো, বেসিকটা হচ্ছে আমার $5 বেসিক আমি কি দেবো, উইল কমপ্লিট দ্য স্ট্রাকচার রেসপন্সিভ ফর অল ডিভাইসেস অ্যান্ড ক্রস ব্রাউজার সাপোর্ট, জাস্ট এইটা দেবো। ক্লায়েন্টকে আমি সোর্স কোড প্রোভাইড করবো, রেসপন্সিভ ডিজাইন দেবো, কন্টেন্ট আপলোড করে দেবো তার, অর্থাৎ ক্লায়েন্টের যদি কন্টেন্ট থাকে তাকে আমি কন্টেন্টটাও আপলোড করে দেবো, ডিজাইন কাস্টমাইজেশন করতে হলে সেটাও করে দেবো। নাম্বার অফ পেজ, এক পেজের জন্য আমি তাকে $5 নিচ্ছি, এক পেজ, ঠিক আছে। সেম রিভিশন আমি তাকে একবার করে দেবো। রিভিশন অর্থ হচ্ছে আপনার কারেকশন, যে আপনি সাবমিট করছেন বাট ক্লায়েন্টের একটা কারেকশন আছে, সে কারেকশনটা আমি একবার দিচ্ছি, এবং ডেলিভারি টাইম আমার দেওয়া আছে 2 দিন, ঠিক আছে। তারপরে না, জাস্ট একটা পেজ আমি করে দেবো তাকে। এখন মাল্টিপেজ ওয়েবসাইট হতে পারে, বাট পার পেজ আমি এখানে তাকে $5 করে দেবো। এইটা ছিল আমার রিকোয়ারমেন্টস এখানে। দেন স্ট্যান্ডার্ড যেটা, সেখানে আমি কি করতেছি, উইল অ্যাড, এই অপশনগুলোর সাথে আমি দেবো এখানে উইল অ্যাড স্লাইডার, অ্যানিমেশন অ্যান্ড আই ক্যাচিং ডিজাইন, ঠিক আছে। এবং এটা করব 5 পেজের জন্য। আর রিভিশন আমি এখানে 2 বার তাকে করে দেবো। প্রিমিয়ামে হচ্ছে $50, PHP to HTML ফুল ওয়েবসাইট তাকে আমি করে দেবো, ক্রস ব্রাউজার সাপোর্ট, ফাস্ট পেজ লোড, W3 ভ্যালিডেশন, W3C ক্লিন কোড সব কিছু থাকবে। নাম্বার অফ পেজ থাকবে 10 এবং রিভিশন থাকবে 5, ঠিক আছে। এখন এরপরে যদি কোনো ক্লায়েন্ট আমাকে এটা আরও ফাস্ট ডেলিভারি চেয়ে থাকে, তাহলে আমি একদিনের ভিতরে ডেলিভারি দিতে চাইলে, এবার দেখেন এটা এই গিগটার বেসিকের গিগের রেট কত ছিল, 5। আমি যদি একদিনের ভিতরে তাকে দিতে চাই, 2 দিন দেওয়া আছে, কিন্তু আমি যদি আরও একদিনের ভিতরে যদি ক্লায়েন্টকে দিতে চাই, তাহলে আমি এখানে ক্লায়েন্ট 1 সিলেক্ট করে দিতে পারবে, আর দিলে পারি +5 আরও যোগ হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, গিগটার রেট কত তখন হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে। যদি এই স্ট্যান্ডার্ডটা ক্লায়েন্ট নিয়ে থাকে এবং একদিনের ভিতরে ডেলিভারি চায়, তাহলে আমার $25 থেকে বেশি পে করতে হবে। যদি সে একদিনের ভিতরে নিতে চায়, তাকে $100 বেশি পে করতে হবে, ঠিক আছে। মেইনলি এইখানে যে গিগটা তৈরি করে রাখছি, আমার গিগ কখনো ফলো করবেন না, কারণ আমি এটা আসলে ফাইবার মার্কেটপ্লেসে কাজ পাওয়া শুরু হয়ে গেছিলো আমার, আমি সেটাকে স্টপ করার জন্য গিগটাকে হাই রেট দিয়ে সেট করে রাখছি, কারণ ফাইবার মার্কেটপ্লেসে আমার এখন কাজ করার মতো অবস্থা নাই, ঠিক আছে। বাট আমি আপনাদেরকে আইডিয়াগুলো দিচ্ছি, আইডিয়াগুলো আপনারা খুব ভালো মতো দেখবেন। তো এগুলোকে বলা হচ্ছে গিগ। ক্লায়েন্টরা যখন একটা আপনাদেরকে বানাতে হবে, ঠিক আছে, এই প্যাকেজগুলো আপনাদেরকে বানাতে হবে। তারপরে এইটার আবার নিচে একটা ডেসক্রিপশন থাকতেছে যে আপনি এই গিগে কী কী দিচ্ছেন। ফর এক্সাম্পল ডেসক্রিপশন আপনার 1 থেকে 2 লাইন থাকবে, দেন আপনার কি কি সার্ভিস দিচ্ছেন এবং আপনাকে কেন ক্লায়েন্ট হায়ার করবে, আমি এইভাবে লিখছি। তারপরে দেখেন গিভ রিকোয়ারমেন্টস, ক্লায়েন্টকে কি দিতে হবে আমাকে, সেটা একটা ডেসক্রিপশন আছে। এইটা ছিল আমার গিগ। এইখানে কিন্তু গিগ তৈরি করতে যে আপনার যে টাইটেলটা, সেই টাইটেলটা হতে হবে <60 ওয়ার্ড। আপনার যে গিগের টাইটেলটা সেটা <60 ওয়ার্ড। আমি যখন গিগ তৈরি করা দেখাবো আপনাদেরকে, তখন আমি এটা আরেকটু ডিটেলসে দেখাবো, ঠিক আছে। এখন আমি এটাকে এত ডিটেলসে দেখাচ্ছি না, জাস্ট খালি বলে রাখলাম গিগ কি জিনিস, এটা তো বুঝতে পারছেন। এখন শুনে রাখেন, পিপল পার আওয়ার মার্কেট প্লেসের নামটা বললাম না একটু আগে, ওই মার্কেট প্লেসে এইখানে যেটা গিগ, এটারই নাম আওয়ারলি, HOURLE, ঠিক আছে। অর্থাৎ যেটাকে আমরা গিগ হিসেবে চিনতেছি ফাইবার মার্কেট প্লেসে, সেম ফিচার, সেম জিনিস, সেম স্ট্রাকচার, পিপল পার আওয়ার মার্কেট প্লেসে তাকে ডাকা হচ্ছে কি নামে, আওয়ারলি নামে। অর্থাৎ আমি যদি এখন আপনাকে বলি যে একটা আওয়ারলি অফার আপনাকে তৈরি করতে হবে পিপল পার আওয়ার মার্কেট প্লেসের জন্য, তাহলে আপনি কি বুঝতেছেন যে আপনাকে এইরকম একটা ফিচার্স আপনাকে রেডি করতে হবে, এবং সেম টু সেম আপনি যেই ফিচার্সটা আপনি ফাইবারের জন্য রেডি করতেছেন, সেম ফিচার্সটা আপনি হালকা কাস্টমাইজেশন করে আপনি পিপল পার আওয়ারের জন্য আপনি রেডি করতে পারবেন। ইজ ইট ক্লিয়ার? মানে মোট কথা, আপওয়ার্কের সাথে freelancer.com এর ম্যাচিংটা বেশি, ফাইবারের সাথে পিপল পার আওয়ার মার্কেট প্লেসটার সিস্টেম বা ফাংশনালিটিগুলোর ম্যাচিং বেশি। ওকে, সো আমি আবার চলে যাচ্ছি আমাদের সেই স্লাইডে, যে আপনি যখন একজন ফ্রেশার ফ্রিল্যান্সার, খুব ভালো মতো লক্ষ্য করেন, আপনি যখন একজন ফ্রেশার ফ্রিল্যান্সার, তখন আপনি আপনার অ্যাকাউন্টে ম্যাক্সিমাম 7টা গিগ তৈরি করতে পারবেন, 7টার বেশি গিগ আপনি তৈরি করতে পারবেন না। খুবই মনোযোগ দিয়ে দেখবেন, এখানে ফাইবার মার্কেট প্লেসে কাজ করা কিন্তু খুবই ইজি, ঠিক আছে। তো ফিচার্সগুলো আগে জানেন। 2টা এক্সট্রা গিগ তৈরি করতে পারবেন, অর্থাৎ গিগ এক্সট্রা। কোনো একটা ক্লায়েন্ট আপনার 7টা গিগ আছে, 7টা গিগের ভিতরে আবার আপনি যে কোনো 2টা গিগে এক্সট্রা কিছু অফার দিতে পারবেন। ফর এক্সাম্পল আমি $5 একটা গিগ তৈরি করছি, এই $5 গিগের ভিতরে আমি আবার আরো $5 আমি আরেকটা এক্সট্রা গিগ, অর্থাৎ আমি এই গিগের সাথে এই গিগটাকে মার্জ করে দিচ্ছি, 2টা গিগকে মার্জ করে দিচ্ছি, মার্জ করে দিয়ে একটা এক্সট্রা ফিচার্স আমি ক্লায়েন্টকে দিতে পারতেছি। এরকম গিগ এক্সট্রা থাকবে আমার 2টা ম্যাক্সিমাম, সেটা হতে পারে $5, হতে পারে $10, হতে পারে $20। মেইনলি চিন্তা করে দেখেন, আমাদের সবগুলো গিগ তো $5, তাহলে আপনারা অ্যাড করবেন $10 অথবা $20 গিগগুলো এক্সট্রা হিসেবে, গিগ এক্সট্রা হিসেবে। এটাও আমি আপনাকে দেখাই দেবো।
5 gigs মাল্টিপ্লাস এটা বোঝার দরকার নাই এখন। সেন্ড কাস্টম অফারস, এই যে বললাম যে আমরা কাস্টম অফার সেন্ড করতে পারি, যেটাকে বায়ার রিকোয়েস্ট বলা হয়ে থাকে। অর্থাৎ আমাদের গিগগুলো লাইভ আছে, আমাদের 7টা গিগ লাইভ আছে, বা 7টা গিগের বাহিরেও আমরা কাস্টম অফার, অর্থাৎ ক্লায়েন্টরা আমার এই কাজ লাগবে, আই নিড এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার ফর দিস টাস্ক, একটা টাস্ক উল্লেখ করে দেবো ফর দিস টাস্ক, আমরা ওইখানে অ্যাপ্লাই করতে পারি। এবং এই অ্যাপ্লাই সংখ্যাটা থেকে দিনে 10টা, তাহলে মাসে কয়বার আমরা কয়টা জবে অ্যাপ্লাই করতে পারবো? 300টা। দিনে 10টা, মাসে 300টা জবে বায়ার রিকোয়েস্ট আমরা সেন্ড করতে পারবো, সেটা ফাইবারে। ক্লিয়ার? তাহলে আপনাদের যে গিগগুলোকে লাইভ করা আছে সেই গিগেও সরাসরি ক্লায়েন্ট অর্ডার করতে পারে। আপনাকে যদি সার্চ করে পেয়ে যায় তাহলে সেই গিগও ক্লায়েন্ট সরাসরি অর্ডার করতে পারে। আর যদি ওইখানে সার্চ করে না পায়, আপনি যদি বায়ার রিকোয়েস্ট পাঠান সেখান থেকেও ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে পারে। তাহলে হায়ারিং প্রসেস এখানে থাকতেছে 2টা। ঠিক আছে? তো এইভাবে আমরা কাস্টম অফার সেন্ড করতে পারি, বাট একজন ফ্রেশার সে কখনো $325 বেশি কাস্টম অফার সেন্ড করতে পারবে না। অর্থাৎ লিমিটেশনটা হাইস্ট রেঞ্জ হচ্ছে $325। আপনি ফ্রেশার, আপনি কাস্টম অফার সেন্ড করেন, বাট প্রজেক্ট যত বড়ই হোক আর যত ছোটই হোক, আপনি $325 হচ্ছে আপনার ম্যাক্সিমাম অফার লিমিট। এর উপরে আপনি ইনকাম করতে পারবেন না একটা অর্ডার থেকে। ঠিক আছে? তারপর এখানে দেখানো হয়েছে সেলগুলো, যে ওই গিগ কিভাবে আপনার নিজেকে প্রমোট করতে হয় সেই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। গিগ কিভাবে তৈরি করতে হয় সেগুলো এখানে দেখানো হয়েছে। ওটা আমি একটু পরে আপনাদেরকে লাইভ দেখাবো। সো ওইটা স্কিপ করলাম। সো একজন ফ্রেশার ফ্রিল্যান্সারের জন্য কি কি ফিচার্সগুলো এনাবল থাকতেছে মার্কেট প্লেসে সেটা তো ক্লিয়ার নাকি? এখন দেখেন ফাইবারের লেভেল আছে কয়েকটা। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে ফ্রেশার ফ্রিল্যান্সার থেকে লেভেল 1 সেলার হওয়ার। লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার, 3টা আমাদের এখানে স্টেপ আছে। আপওয়ার্কে যেরকম রাইজিং ট্যালেন্ট আছে, টপ রেটেড আছে, আর ফাইবারে সেরকম লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার এবং টপ রেটেড সেলার। ঠিক আছে? সো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে ফ্রেশার থেকে লেভেল 1 সেলার হওয়ার জন্য। সো লেভেল 1 সেলার হলে পরে আমরা কি ফ্যাসিলিটিসটা পাবো? লেভেল 1 সেলার হলে পরে আমরা যেটা পাবো 1.5 থেকে 2.5 গুণ টাইম, মানে 2.5 গুণ ট্রাফিক আমাদের অ্যাকাউন্টে আসবে। ট্রাফিক বলতে ভিজিটর, ভিজিটর বলতে ক্লায়েন্ট। ব্যাপারটা খুবই সিম্পল। ফাইবারের একটা ফিচার্স, ফাইবারে কাজ পাওয়ার মূল মন্ত্রটা আমি আপনাদেরকে বলি। আমি এখন কি অনলাইনে আছি না অফলাইনে আছি? অনলাইনে আছি। ফাইবার মার্কেট প্লেসে যদি আপনি কাজ পেতে চান, আপনাকে সবচেয়ে বেশি সময় আপনাকে অনলাইনে থাকতে হবে, আপনাকে রাখতে হবে অনলাইনে। কারণ ফ্রিল্যান্স ক্লায়েন্টরা যখন এখানে সার্চ করবে কোনো কিছু একটা দিয়ে, ফর এক্সাম্পল ব্ল্যাক ম্যাজিক তো দেখাইছি আপনাদেরকে। ফর এক্সাম্পল আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার লিখে সার্চ করলাম। ঠিক আছে? সো ওয়ার্ডপ্রেসের উপরে যে ডেভেলপাররা আছে বা তাদের যে গিগগুলো তৈরি করা আছে, ওয়ার্ডপ্রেসের ডেভেলপারদের যে গিগগুলো তৈরি করা আছে, যাদেরকে এখন আমার সামনে দেখানো হচ্ছে, এরা সবাই অনলাইনে আছে। এরা যদি অনলাইনে না থাকতো এখন এই গিগগুলোকে আমার সামনে দেখানো হতো না। মেক সেন্স? অর্থাৎ যদি আপনি অফলাইনে থাকেন আপনার গিগগুলোকে এখানে দেখানো হবে না। বুঝতে পারছেন? ফাইবারে কাজ করার মূল মন্ত্র। এখন আমি ক্লায়েন্ট, আমি সার্চ দিছি, আমার সামনে এই ফ্রিল্যান্সারদের কাছে, আমি তো এগুলোর ভিতর থেকেই তো সার্চ করবো নাকি? আমি তো আর দেখবো না এখন যে কে অফলাইনে আছে। সো কাজ পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ফাইবার মার্কেট প্লেসে আপনাকে অনলাইনে থাকতে হবে। এখন সেটা আপনি আপনার পিসিতে অনলাইনে থাকতে পারেন, আপনার ফোনে আপনি ফাইবার অনলাইনে থাকতে পারেন। এইভাবে আপনাকে অনলাইনে থাকতে হবে। যে যত বেশি অনলাইনে থাকতে পারবেন তার ফাইবার মার্কেট প্লেসে কাজ পাওয়ার পসিবিলিটিস থাকবে ততটা বেশি, ততটাই বেশি। সো এইখানে যে কথাটা বলছে, এখানে যে কথাটা বলা হয়েছে যে একজন লেভেল 1 সেলার 1.5 থেকে 2.5 গুণ বেশি ট্রাফিক পাবে একজন নন লেভেল সেলারের থেকে। অর্থাৎ যে একজন ফ্রেশার, একজন ফ্রেশারের গিগগুলোকে যতবার না দেখানো হয় তার চেয়ে বেশি দেখানো হয়, মানে 1.5 থেকে 2 গুণ বেশি দেখানো হবে একজন লেভেল 1 সেলারকে। আর লেভেল 1 সেলার হওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, 30 ডেজ কন্টিনিউয়াস আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ লগ ইন রাখতে হবে, প্রত্যেকদিন আপনাদের অ্যাক্টিভিটিস থাকতে হবে। আপনি 30 ডেজ অ্যাক্টিভ, কন্টিনিউয়াস, কোনো গ্যাপ দিতে পারবেন না। 30 দিন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং 30 দিনে আপনার অ্যাকাউন্টকে অনলাইনে রাখতে হবে। দেন 10টা কমপ্লিট আপনাকে ইন্ডিভিজুয়ালি কমপ্লিট করতে হবে, অর্থাৎ 10টা অর্ডার আপনাকে কমপ্লিট করতে হবে। সেটা হতে পারে বায়ার রিকোয়েস্ট, হতে পারে কাস্টম রিকোয়েস্ট, হতে পারে আপনার গিগে অর্ডার আসছে সেখান থেকে আপনি কাজ করতেছেন। ইন টোটাল আপনাকে 10টা প্রজেক্ট কমপ্লিট করতে হবে সাকসেসফুলি যদি লেভেল 1 সেলার হতে চান। টাইমলাইন 1 মাস। আর এই 10টা যে আপনার অর্ডার কমপ্লিট করলেন, এই 10টা অর্ডারের অ্যাটলিস্ট আপনাকে অ্যাভারেজ রেটিং 4 থাকতে হবে আউট অফ 5। ক্লিয়ার এটুকু? সো
4 স্টার থাকতে হবে এবং 4 অথবা 4 এর উপরে। ক্যান্সেলেশন যেন আপনাদের লো হয় বা একেবারে যেন ক্যান্সেলেশন না থাকে, এইটার দিকে আপনাদেরকে মাথা রাখতে হবে। ক্যান্সেলেশনটা কি? ফর এক্সাম্পল আপনার গিগে কেউ একজন অর্ডার করছে বাট আপনি কাজটা করতে পারতেছেন না, আপনি সেই অর্ডারটাকে ক্যান্সেল করে দিয়েছেন, এমনটা যেন না হয়, ঠিক আছে? এটাকে এখানে বলা হচ্ছে ক্যান্সেলেশন। সো লেভেল 1 সেলার হওয়ার জন্য কি কি ফিচার সেটাকে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে কি করতে হবে। আর লেভেল 1 সেলার হলে পারে আমাদের আরো কি কি ফিচার্স এনাবল হয়ে যাচ্ছে সেটা দেখেন। আগে গিগ কয়টা ছিল আমাদের? 7টা। লেভেল 1 সেলার হয়ে গেলে আমরা 15টা গিগ তৈরি করতে পারবো, অর্থাৎ অলমোস্ট দ্বিগুণ হয়ে গেছে এটা, তাই না? তারপরে 4টা গিগ এক্সট্রা তৈরি করতে পারবো। গিগ এক্সট্রা ফাস্ট ফাইবার এনিওয়্যার সেন্ড কাস্টম অফার আপনি দিতে পারবেন $1500 পর্যন্ত। আগে আমরা যখন নন লেভেল সেলার ছিলাম তখন আমরা কত ডলার পর্যন্ত কাস্টমার সেন্ড করতে পারতাম? $325। এখন আমরা কাস্টমার সেন্ড করতে পারবো $1500 পর্যন্ত। মেক সেন্স? জাস্ট ফিচার্স গুলো জেনে রাখেন। লেভেল 1 সেলারের পরের টার্গেটটা থাকবে হচ্ছে লেভেল 2 সেলার। লেভেল 2 সেলার হলে পারে আমাদেরকে 1.5 থেকে 2 গুণ বেশি দেখানো হবে লেভেল 1 সেলারের থেকে। অর্থাৎ আমরা যত র্যাঙ্কে উঠতেছি তত কিন্তু আমাদের গিগগুলো কিন্তু ভিউ হবে বেশি। ব্যাপারটা বুঝতে পারছেন? আমরা যত বেশি পারবো তত বেশি আমাদের গিগগুলো ভিউ হবে। 4 থেকে 5 গুণ একজন নন লেভেল সেলারের থেকে আপনাকে বেশি হাইলাইট করা হবে, 4 থেকে 5 গুণ বেশি। ইজ ইট ক্লিয়ার? ওকে। তাহলে এন্ট্রি লেভেলে তো দিয়া মানে ওগুলো পাওয়া জব পাওয়া খুবই কঠিন ব্যাপার, বাট সেখানেও কাজ করার অনেক ট্রিক্স আছে, টেনশন নিয়েন না, আসি ইনশাআল্লাহ। তবে এবার একটা কাজ করবো আমি, সেটা হচ্ছে যে ওই আমার আপওয়ার্কের অ্যাকাউন্টে যেরকম সব সময় ভিজিবল করা পসিবল হয়, কারণ আপওয়ার্কের অ্যাকাউন্টে মোটামুটি একটা ভালো রেপুটেশন আছে আমার আপওয়ার্ক মার্কেটপ্লেসে। ফাইবার মার্কেটপ্লেসে আসলে আমি আমার এই আপওয়ার্কের ক্লায়েন্টদের ব্যস্ততার কারণে ফাইবার মার্কেটপ্লেসে কখনো ঢুকতে পারিনি। এই গত 1-1.5 মাস আগে মনে হলো যে ফাইবার মার্কেটপ্লেসে একটু অ্যাকাউন্টটা খুলে দেখি কি অবস্থা, কাজ করতে পারবো কিনা। অ্যাকাউন্ট খুলছি, 2টা অর্ডার কমপ্লিট করছি, না থাক আর দরকার নেই, আমি এখন এত রিস্ক নিতে পারবো না। 2টা অ্যাকাউন্ট কমপ্লিট, 2টা কাজ কমপ্লিট করছি, 2টাই 5 আউট অফ 5, ঠিক আছে? যদি আমার ফিউচারে আমার মনে হয় থাকে যে আমি মার্কেটপ্লেসে কাজ করব, তখন আমি করব, এইটা আমার চিন্তা ভাবনা থাকতো। বাট আমি কখন আসলে এই মার্কেটপ্লেসটাতে আমি ফোকাস দিতাম না, কারণ আমি অলরেডি এক জায়গায় সেটেল, ঠিক আছে? আর একসাথে 2টা-3টা মার্কেটপ্লেসে মুভ করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো এবার যেটা হতে পারে, পুরো ব্যাচ হয়তো আমরা একসাথে ফাইবার মার্কেটপ্লেসে কাজ করবো এবং তার ভিতরে আমি নিজেও থাকবো। অর্থাৎ আপনাদের সাথে আমি নিজেও কাজ করবো ফাইবারে, এবং টার্গেট থাকবে যে কি আমরা লেভেল 1 সেলারে আগে পৌঁছাতে পারি, ঠিক আছে? এরকম টার্গেট থাকবে। তো দেখেন, নন লেভেল সেলারদের থেকে 4 থেকে 5 গুণ বেশি লেভেল 2 সেলারদেরকে রেফার করা হবে এবং লেভেল 1 সেলারের থেকে প্রায় সেটা 2 গুণ বেশি। তো আমরা নিজেরটাই কাউন্ট করি, যখন আপনি ফ্রেশার ছিলেন তখন আপনাকে যতবার রেফার করা হতো, রিকমেন্ড করা হতো, তার চেয়ে 5 গুণ বেশি আপনাকে রিকমেন্ড করা হবে এখন। তারপরে কন্ডিশন কি? অ্যাট লাস্ট 50টা ইন্ডিভিজুয়াল অর্ডার কমপ্লিট করতে হবে আপনাকে। আগেরটাতে লেভেল 1 সেলারে কয়টা ইন্ডিভিজুয়াল অর্ডার কমপ্লিট করতে হতো? 10টা। কত দিনে? 1 মাসে, মানে 30 ডেজে। এইখানে আপনাকে 60 ডেজে আপনাকে 50টা অর্ডার কমপ্লিট করতে হবে। 60 ডেজে 50টা অর্ডার একার পক্ষে পসিবল। একটা অর্ডারই যদি আমরা ভেঙে ফর এক্সাম্পল আমার $50 একটা প্রজেক্ট আসছে, আমি ওইটাকে ভেঙে 5 বারে দিলাম, 5টা অর্ডার হয়ে গেল, ঠিক আছে? বাট এটাকে করতে হবে প্রফেশনালি, ক্লায়েন্ট যেন বুঝতে না পারে যে আপনি একই অর্ডার এইভাবে ভেঙে নিচ্ছেন, এটা যেন ক্লায়েন্ট বুঝতে না পারে, ঠিক আছে? মানে খুবই প্রফেশনালি করতে হবে এটা। তারপরে মিনিমাম 4.5 স্টার রেটিং থাকতে হবে লেভেল 2 সেলার হওয়ার জন্য। মিনিমাম আমাদের লেভেল 1 সেলারে আমাদের মিনিমাম রেটিং কত ছিল? 4 ছিল। লেভেল 2 সেলার হওয়ার জন্য আমাদেরকে মিনিমাম 4.5 স্টার রেটিং থাকতে হবে, লো ক্যান্সেলেশন। আর ফিচার্স কি কি এনাবল হবে? আমাদের লেভেল 1 যখন হয়েছি তখন আমাদের অ্যাক্টিভ গিগ কতগুলো ছিল? 15টা ছিল লেভেল 1 এ। লেভেল 1 এ ফ্রেশারে 7টা। লেভেল 2 তে এসে আমাদের গিগ হয়ে গেল 20টা, অর্থাৎ আমরা 20টা গিগ তৈরি করতে পারবো। 5টা গিগ এক্সট্রা থাকবে। তারপরে সেন্ড কাস্টম অফার আনলিমিটেড। যদি $20,000 সেন্ড করতে পারেন $20,000 এখন হবে, যদি 10,000 সেন্ড করতে পারেন $10,000 হবে। আমাদের নন লেভেল সেলার যখন আমরা ছিলাম তখন আমাদের লিমিট কত ছিল? 325। যখন আমরা লেভেল 1 সেলার হয়েছি $1,500 পর্যন্ত। লেভেল 2 সেলারে এটা টোটালি আনলিমিটেড। অর্থাৎ আপনাকে ক্লায়েন্ট প্রজেক্ট রিকোয়ারমেন্টস দিল, আপনি প্রজেক্ট রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করলেন, প্রজেক্ট রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করে আপনার কাছে যেটা মনে হলো যে আপনি এই প্রজেক্টটা $10,000 করবেন বা $5,000 করবেন, যেটাই হোক না কেন সেই অ্যামাউন্টটা আপনি এখানে দিতে পারতেছেন। সেন্ড কাস্টম অফার আনলিমিটেড। আর এইখানে আপনাকে প্রায়োরিটি কাস্টমার সাপোর্টটা আপনাকে এখানে ইউজ করতে হবে। প্রায়োরিটি কাস্টমার সাপোর্টটা কি হচ্ছে? যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, যেটা আপনার কথা মানে বলা হয়ে থাকে, আপনার সাথে ক্লায়েন্টের যে অ্যাটিটিউডটা হবে,
যে আপনাকে একটা প্রজেক্ট দিছে, আপনি প্রজেক্টটা তাকে কুইক সাবমিট করতেছেন, ক্লায়েন্ট যেন আপনার প্রজেক্টে স্যাটিসফাইড হয়। তারপরে আপনার কাছে ক্লায়েন্টরা কোনো কিছুর জন্য সাপোর্ট চাচ্ছে, যেন আপনি তাকে যেন না ঘুরান, এই ধরনের মানে আপনাকে ডিলে করা যাবে না। অ্যাটলিস্ট আপনি যদি ডিলে করেন তাহলে আপনার এখানে এই প্রায়োরিটি কাস্টমার সাপোর্টে আপনি আটকায় যাবেন, আর আটকায় গেলে পরে লেভেল 2 সেলারে এটা আপনার খুব একটা ব্যাড ইম্প্যাক্ট করবে। কেন করবে আমি লাস্ট স্টেজটাতে আসলে পরে বুঝতে পারবেন। লাস্ট স্টেজটা হচ্ছে টপ রেটেড সেলার। টপ রেটেড সেলারের জন্য দেখেন কি থাকতেছে, লেভেল 2 সেলারকে যতবার দেখানো হচ্ছে তার থেকেও 3 থেকে 4 গুণ বেশি দেখানো হচ্ছে টপ রেটেড সেলারকে। লেভেল 1 সেলারের থেকে 6 থেকে 7 গুণ বেশি, এবং একজন নন লেভেল সেলারের 15 থেকে 18 গুণ বেশি দেখানো হচ্ছে একজন টপ রেটেড সেলারকে, ওই সার্চ করলে পারে। ঠিক আছে, আর এখানে আপনার অ্যাটলিস্ট মিনিমাম রেটিং থাকতে হবে 4.7 থেকে 5 স্টার। এখানে আপনি কয়টা প্রজেক্ট করবেন, কয়টা অর্ডার কমপ্লিট করবেন, কয় মাসে, এটার কোনো লিমিটেশন এখানে নাই, এটা রিকোয়ারমেন্টসই নাই এখানে। কিন্তু কি করতে হবে, এক্সেপশনাল কাস্টমার কেয়ার, যেটা একটু আগে দেখালাম আগের সেকশনে যেটা দেখালাম যে প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট, সেটা এখানে দেখানো হচ্ছে এক্সেপশনাল কাস্টমার কেয়ার। এক্সেপশনাল কাস্টমার কেয়ার বলতে ক্যান্সেলেশন অর্ডার যেন কম হয়, প্রজেক্ট যেন সাকসেসফুলি তাড়াতাড়ি হয়, তারপরে প্রজেক্ট কমপ্লিট করতে যেন সময় খুব একটা বেশি না লাগে। তারপরে আপনার কমিউনিটি লিডারশিপে আপনাকে হাত দিতে হবে। কমিউনিটি লিডারশিপটা কি, প্রত্যেকটা মার্কেট প্লেসের একটা করে ব্লগ সাইট থাকে, ফাইবারের একটা ব্লগ সাইট আছে, এই ব্লগ সাইটে আপনাকে পোস্ট করতে হবে, অর্থাৎ ওদের যে কমিউনিটিটা, সেই কমিউনিটিতে আপনি ফাইবারে কিভাবে সাকসেস পাইতেছেন এইটার উপরে রিসোর্সগুলো আপনার ওখানে প্রোভাইড করতে হবে। হতে পারে একটা কন্টেন্ট আপনি একটা রেডি করলেন, ব্লগ তো আমরা পড়ি তাই না, ব্লগ কি জিনিস, জাস্ট একটা কন্টেন্ট, আপনি একটা কন্টেন্ট রেডি করলেন যে আপনি কিভাবে সাকসেস পাইছেন বা সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে, বা নতুন ফ্রিল্যান্সারদের জন্য কি একটা উপদেশ থাকতে পারে আপনার, এই জাতীয় একটা ব্লগ করে আপনি একটা বা দুটা ব্লগ পোস্ট করতেছেন, যেটা কিনা ওদের কমিউনিটিতে আপনি একজন লিডারশিপ হিসেবে নিজেকে তৈরি করে নিচ্ছেন। জাস্ট এই কাজগুলো আপনাকে করতে হবে। এবং ভ্যালু অফ সেলস, অর্থাৎ আপনি যে প্রজেক্টটা করতেছেন সেই প্রজেক্টটাকে মূল্য দিয়ে করেন, মূল্যবান মনে করে করেন, সেই প্রজেক্টটাকে হেলাফেলা করবেন না, যেন ক্লায়েন্ট কোনো কমপ্লেন করতে না পারে, ক্লায়েন্ট যেন ব্যাড রেটিং দিতে না পারে, অর্থাৎ প্রজেক্ট খুব সিরিয়াসলি করবেন। এইখানে হচ্ছে টোটালি আপনার অ্যাক্টিভিটিস, আর কিন্তু কিছু না, আপনার অ্যাক্টিভিটিস কতটা পারফেক্ট তার উপরে এখানে আপনি টপ রেটেড সেলারটা আপনার ডিপেন্ড করবেন। আর টপ রেটেড সেলার হয়ে গেলে আপনি 30টা অ্যাক্টিভ গিগ তৈরি করতে পারবেন। আর সেন্ড কাস্টমার ফর আনলিমিটেড ভিআইপি কাস্টমার সাপোর্ট, অর্থাৎ হচ্ছে আপনি যখন কাস্টমার সাপোর্টে নক দিবেন ফাইবারের, তখন আপনাকে ভিআইপি কাস্টমার সাপোর্ট তারা দিবে। আপনার যে কোনো প্রবলেম, যে কোনো যে কোনো ইস্যু আপনাকে তারা খুব এক্সট্রা প্রায়োরিটি দিয়ে আপনাকে কাস্টমার সাপোর্ট থেকে আপনাদেরকে সহায়তা করবে। সো এগুলোই ছিল বেসিক ফিচার্স। বেসিক ফিচার্স নিয়ে কোনো কোশ্চেন আছে ভাইয়া? ফাইবার এনিওয়্যার মানে কি? ফাইবার এনিওয়্যার এটা আসলে তেমন কিছুই না, আমরা যে কোনো জায়গায় ফাইবার নিয়ে কাজ করতে পারতেছি, যে কোনো দেশে আমরা কাজ করতে পারতেছি, যে কোনো টপিক নিয়ে আমরা কাজ করতে পারতেছি, এনিথিং এনিহোয়ার। এটা শুধুমাত্র এনিহোয়ার না, এটা হবে ফাইবার এনিথিং, এনি প্রজেক্ট এনিহোয়ার। ঠিক আছে, এটা মানে জাস্ট একটা ফিচার্স এখানে অ্যাড করে রাখা, এটা আহামরি তেমন কিছু না, আপনারা নিজেরাও বুঝতেছেন। তারপরে আছে যে গিগগুলো সেল করবেন, সেই গিগগুলো আসলে কীরকম হবে, রেডি টু সাকসেস এ ফাইবার সেলার। এই গিগগুলোর সম্বন্ধে কিছু ডেসক্রিপশন আমি আপনাদেরকে এখন দিচ্ছি এখানে, এই স্লাইডটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো, এখান থেকে আপনারা কিছু ইনফরমেশন পাবেন। আমরা যে গিগগুলোকে বানাচ্ছি সেই গিগগুলো বানানোর কিছু বেসিক আইডিয়া আমাদেরকে এখানে দিয়ে দেওয়া আছে, কিছু বেসিক আইডিয়া। ফর এক্সাম্পল, শর্ট গিগ টাইটেল, আমাদের যে গিগের টাইটেলটা আছে সেই টাইটেলটা যেন আমাদের শর্ট হয়, লেস দেন 60 ওয়ার্ড, 60 ওয়ার্ডের বেশি যেন না হয়, কারণ এসইওর জন্য 60 ওয়ার্ডের বেশি হয়ে গেলে সেটাকে কিন্তু আর টাইটেলটা আপনার এসইওতে খুব একটা বেশি পারফেক্টলি কাজ করে না। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে ফার্স্ট, যে ক্লায়েন্ট কি নাম দিয়ে সার্চ দিতে পারে, কি নাম দিয়ে সার্চ দিলে তার অ্যাকাউন্টটা শো করা যেতে পারে। বুঝতে পারছেন তো জিনিসটা? এখন আমি সার্চ দিচ্ছি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে, ক্লায়েন্টের দরকার একজন বুটস্ট্র্যাপ ডেভেলপার, অথবা ফ্রন্ট এন্ড ডিজাইনার, অথবা ল্যান্ডিং পেজ ডেভেলপার। সো ক্লায়েন্ট সার্চ দিবে যে আপনাকে কি নাম দিয়ে সার্চ দেওয়া যেতে পারে। এই জন্য আপনাকে 60 ডিজিটের ভিতরে আপনার টাইটেলটা হতে হবে, 60 ডিজিটের বেশি না। তারপরে আপনি কিছু ভেরিয়েশন রাখতে পারেন। এখানে যে সেকেন্ড যে পয়েন্টটা বলা হয়েছে যে আপনি কিছু ভেরিয়েশন রাখতে পারেন।
কারণ প্রথমে 7টা গিগ তৈরি করতে বলা হচ্ছে। এই 7টা গিগের ভিতরে 7টা গিগই যে আমাদের একবারে আলাদা আলাদা ডিফারেন্ট হবে তা করার দরকার নাই। আপনি একটা গিগ বানায় রাখলেন যে ফর এক্সাম্পল আপনি রেসপন্সিভ ওয়েব ডেভেলপার, আপনি রেসপন্সিভ ওয়েব ডিজাইন তৈরি করতে পারতেছেন। আবার আরেকটা গিগ বানায় রাখলেন আপনি HTML5 CSS3 এবং জাভাস্ক্রিপ্ট যেগুলোর বাগ ফিক্সিং করতেছেন। আরেকটা জায়গায় আপনি রেখে রাখলেন যে মানে আরেকটা গিগ সেখানে আপনি লিখলেন যে বুটস্ট্র্যাপ দিয়ে আপনি রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে পারতেছেন। মেইনলি এই 3টা গিগের কিন্তু কাজ একটাই, কিন্তু আপনি একটা ভেরিয়েশন তৈরি করছেন টাইটেল দিয়ে। ব্যাপারটা বুঝতে পারছেন? এরকম ভেরিয়েশন রাখতে পারেন, কারণ কি ক্লায়েন্ট কখন কি নাম দিয়ে সার্চ দেবে এটা কিন্তু আপনিও জানেন না। সো আপনি যেহেতু জানেন না যে ক্লায়েন্ট কখন কি নাম দিয়ে সার্চ দিবে, এই জন্য আপনার ভেরিয়েশন রাখাটা এখানে অনেক জরুরি। যদি একটা বা দুটা গিগকে আপনি একটু ভেরিয়েশন করে রাখেন তাহলে সাকসেসটা তাড়াতাড়ি পাওয়া যাবে, গিগে অর্ডারটা তাড়াতাড়ি আসবে। আবার অনেকে এমনও আছে যে সে একটা সার্ভিস নিয়েই কাজ করে, শুধুমাত্র মার্কেটপ্লেসে একটাই সার্ভিস দিচ্ছে, বাট একটা সার্ভিসকে 7টা গিগ 7টা ভেরিয়েশন করে সে রেখে দিচ্ছে। অর্থাৎ ক্লায়েন্ট যেটা দিয়ে সার্চ দিক না কেন তার ওই 7টা গিগের ভিতর থেকে একটা গিগ বা দুটা গিগ পাবলিশ হচ্ছে বা ক্লায়েন্টের সামনে বারবার রিকমেন্ডেড হচ্ছে। সো আমি একটা কাজ পারি, ওই একটা কাজকে আমি 7টা গিগ তৈরি করে রেখে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, আমার মানে আমি মার্কেটপ্লেসটাতে ঘুরতেছি না বেশি, আমাকে বেশি রিকমেন্ড করা হচ্ছে না। সো এইরকমও হতে পারে, বাট আপনারা একটা গিগকেই 7টা ভেরিয়েশন দিবেন না, বাট 2-3টা ক্যাটাগরিকে 2-3টা ভেরিয়েশন দিয়ে আপনারা কাজটা স্টার্ট করতে পারেন। তারপরে ডিটেল গিগ ডিসক্রিপশন, এখানে আপনাকে যেটা করতে হবে, দিস ইজ ইউর অপরচুনিটি টু সেল ইউর সার্ভিস অ্যান্ড লেট কাস্টমার নো হোয়াই দে শুড বি বিজনেস উইথ ইউ। অর্থাৎ আপনার ডিটেলস, আপনি যে গিগটা তৈরি করছেন ওই গিগটা কি যার উপরে তৈরি করবেন তার একটা ডিটেলস, যে এই গিগের উপরে আপনি কি কি সার্ভিস, ওই যে একটা দেখলেন না বেসিক স্ট্যান্ডার্ড যে একটা প্যাকেজ তৈরি করা আছে, তারপর নিচে একটা কন্টেন্ট দেওয়া আছে, একটা ডেসক্রিপশন দেওয়া আছে যে আমি এই PHP থেকে করতে পারবো, PDF থেকে রেসপন্সিভ করতে পারবো, অথবা ডিজাইন থেকে আমি PHP তৈরি করতে পারবো। এই যে ফিচার্সগুলো, আপনি একটা গিগে কি কি ফিচার্স দিচ্ছেন সেই ফিচার্সগুলোকে আপনার উল্লেখ করতে হবে। এবং ক্লায়েন্ট কেন আপনার সাথে কাজ করবে, আপনাকে কেন আপনার মানে হায়ার করবে, যে আমার অ্যাকাউন্টে আমার গিগটাতে আপনাদেরকে একটু আগে দেখাইছিলাম হোয়াই শুড ইউ হায়ার মি, একটা লাইন ছিল লাস্টে ডেসক্রিপশনের ভিতরে, ভুলে গেছেন তাহলে দেখাইছিলাম। আমি বলতে পারি বুঝতে পারি। পার সেকশন না, পুরো পেজ। জি, এই দেখেন ডেসক্রিপশনে এখানে একটা কথা ছিল যে আমার এখানে সার্ভিসগুলো দেওয়া আছে, সার্ভিসগুলো কি কি, এটা একটা রেসপন্সিভ ওয়েবসাইট ডেভেলপমেন্টের একটা গিগ, এখানে সার্ভিস কি কি দেওয়া আছে, PHP to HTML and CSS, PHP to responsive website, PHP to bootstrap, PHP or sketch to responsive website, email template, PHP to WordPress, এই ফিচার্সগুলো দেওয়া আছে। আবার নিচে দেখেন হোয়াই শুড ইউ হায়ার মি, এখানে দেওয়া আছে কি, আই এম সার্টিফাইড অ্যান্ড অ্যাওয়ার্ড উইনিং ওয়েব ডিজাইনার, I did similar types of jobs before, I work on 100% money back guarantee policy, SEO friendly and clean coding, quick communication and fast delivery। এগুলো দেওয়া আছে যে কেন সে আমাকে হায়ার করবে, তার একটা ফিচার্স হিসেবে। ক্লিন কোডিং বলতে লেস কোডিং, বলতে বোঝানো হচ্ছে যে যেই CSS প্রপার্টিগুলো আপনার দরকার নাই, যে HTML এ একবার ক্লাস ইউজ করলেই হচ্ছে, আপনাকে বারবার ক্লাস ইউজ করার দরকার নাই, অর্থাৎ কোডটা ক্লিন হবে, মিনিমাল কোড যেটাকে বলা হচ্ছে, মিনিমাল কোড। এবং ক্লিন অর্থ যে আমার সমস্ত কোডিং প্যাটার্ন যেন ঠিক থাকে, ডিউ যেখানে শুরু করছে সেখানে শেষ হবে, যেন সবগুলো আবার বাম পাশে লাগানো না থাকে। কোডিং স্ট্রাকচার, স্ট্যান্ডার্ড কোডিং স্ট্রাকচার, এগুলো নিয়ে তো আমি আপনাদের সাথে অলরেডি কথা বলছি প্রথমের দিকে। সো ওই জিনিসগুলো ঠিক রেখে আমি তাকে প্রজেক্টটা ডেলিভারি করে দেবো। কমেন্ট লাইন কোডিং থাকবে, ঠিক আছে। সো এই ফিচার্সগুলো এই গিগের ভিতরে দেওয়া হচ্ছে। এসইও ফ্রেন্ডলি কেমনে করেন? কোনটা এসইও ফ্রেন্ডলি বলতে মেটা ট্যাগ। এসইও ফ্রেন্ডলির জন্য আমাদের মেটা ট্যাগ দিয়ে র ওয়েবসাইটগুলোতে আমাদেরকে মেটা ট্যাগ ইউজ করে এসইও ফ্রেন্ডলি করতে হয়। আর এইটার জন্য আমাদের যে ডেসক্রিপশন, ইমেজ, যেমন একটা ইমেজ, আমি একটা ইমেজ ইউজ করছি, ইমেজের আমরা লোকেশনটা কি দিচ্ছি SRC, একটা ক্লাস থাকছে, পরে একটা অল্টার ট্যাগ থাকতেছে না, ALT একটা অল্টার ট্যাগ, এই অল্টার ট্যাগ দিয়ে কিন্তু ইমেজটাকে কল করা হচ্ছে এসইওতে, মেটা ট্যাগের ভিতরে। ইমেজটাকে কিন্তু ওখানে আমরা সোর্স দিয়ে কিংবা ক্লাস দিয়ে কল করি না, আমাদেরকে কল করতে হয় অল্টার ট্যাগ, অর্থাৎ ওই অল্টার ট্যাগটা দিয়ে আমরা এসইও করতেছি। ফর এক্সাম্পল গুগলে যাচ্ছি, গুগলে যে আমরা ফর এক্সাম্পল স্লাইডার
ইমেজ দিয়ে সার্চ দিলাম, ইমেজগুলো দেখলাম। এই যে ইমেজগুলো দেখতেছি, আপনাদের কি মনে হয় থাকে এই ইমেজগুলো কি? ইমেজগুলো ইমেজ, বাট আপনি কি জানেন এই লিঙ্কগুলোতে ক্লিক করলে একটা ওয়েবসাইটে কনভার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? কেন যাচ্ছে জানেন? কারণ এই ইমেজটাতে এসইও করা আছে, সেই জন্য যাচ্ছে। এবং এই ইমেজটাতে এসইও করা আছে জন্যই এটা গুগলে যাচ্ছে। আমি কি ইমেজটাতে ক্লিক করছি, আমাকে সাইডে রিডিরেক্ট হওয়ার কথা ছিল? এটা কি একটা আলাদা একটা সাইড না? কারণ এখানে এই অল্টার ট্যাগ দিয়ে এই ইমেজটাকে আপনার এসইও করা আছে, যে কারণে সার্চ করলে পরে এই স্লাইডার ইমেজটা ওইখানে যাচ্ছে। সো এই স্লাইডার ইমেজটা আপনার দেখেন, এটা কিন্তু কি ডাউনলোড দিস স্লাইডার, এটা কিন্তু একটা স্লাইডার, তাই না? এই স্লাইডারটাকে কিন্তু মানে করছে যেসব স্লাইডার, এই স্লাইডারটাকে তারা এসইও করে রাখছে যেন আমরা গুগলে যাচ্ছি, যেটা দিয়ে সার্চ দিচ্ছি না কেন, ইমেজটা পছন্দ হচ্ছে, ইমেজে ক্লিক করতেছি, একবার স্লাইডারের সাইডে আমাদেরকে নিয়ে আসতেছে। তাতে কি হচ্ছে, স্লাইডারটা যত বেশি ডাউনলোড হবে, যত বেশি ভিউ হবে, তত বেশি কি এই স্লাইডারের বিজনেসটা বাড়তেছে না? তত বেশি তার একটা অনলাইন ইনকাম আসতেছে। এখানে আবার গুগল অ্যাডসেন্সেরও কাজ করা আছে, বুঝতে পারছেন? সো এগুলো আসলে সবকিছুই বিজনেস। আর আপনাকে এটার জন্য জানতে হবে এসইওর কাজ। তো এসইওর কাজ আপনার জানাটা খুব একটা বেশি জরুরি না। এসইও যে আপনাকেই করতে হবে তাও না, এসইওর কাজটা খুবই সিম্পল কাজ। মেটা ট্যাগের ভিতরে আমরা যেরকম কি ইউজ করতাম, এক্সইউএ কম্পিটেবল, এটা আমরা কোথায় ইউজ করতাম? আচ্ছা, এক্সইউএ কম্পিটেবল এটা আমরা কোথায় ইউজ করতাম? এটা আমরা ইউজ করতাম হচ্ছে আপনার ওই কি বলে ওইটার নাম, বুটস্ট্র্যাপে আমরা ইউজ করতাম। তারপরে কন্টেন্ট আইএজ মানে ইন্টারনেট এক্সপ্লোরার, এটা কোথায় ইউজ করতাম? বুটস্ট্র্যাপের মেটা ট্যাগ ইউজ করতাম। বুটস্ট্র্যাপের মেটা ট্যাগটা কোথায় ছিল? হেড বার যেখানে শুরু হচ্ছে তার পরপরই 3টা মেটা ট্যাগ ছিল। এই মেটা ট্যাগগুলোর ভিতরেই আমরা কি কি পেতাম? টাইটেল, কন্টেন্ট। মেটা ট্যাগের ভিতরে আমরা টাইটেল আর কন্টেন্ট লিখতাম। সো মনে করেন যে আমার একটা ওয়েবসাইটে, সে ফর এক্সাম্পল আমার একটা ওয়েবসাইটে আমার একটা টাইটেল আছে। টাইটেলটা কি? আমি টাইটেল হিসেবে সেট করে দিলাম যে উইল কনভার্ট PHP টু রেসপন্সিভ HTML5 CSS3 ওয়েবসাইট, এটা হচ্ছে টাইটেল। অর্থাৎ টাইটেল ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে আমি এই লাইনটাকে রাখলাম। এই টাইটেলের পরেই আবার একটা স্পেস দিয়ে কন্টেন্ট ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে যদি আমি এখন এই অপশনগুলোকে রাখি, কমা দিয়ে, ঠিক আছে, তাহলে সেটা থাকতেছে কি আমার ওই টাইটেলের কন্টেন্ট। সো এটা কোথায় থাকতেছে? টোটালটা একটা মেটা ট্যাগের ভিতরে থাকতেছে। যখন আমাদের ছিল না, ওয়ার্ডপ্রেস ছিল না কিংবা প্লাগইন ছিল না, তখন আমরা এসইও করতাম এই মেটা ট্যাগ ইউজ করে। অর্থাৎ আপনি যদি শুধু মেটা ট্যাগ ইউজ করতে ভালো পারেন, তারপরে ইমেজের জন্য মেটা ট্যাগ ইউজ করতে ভালো পারেন, তাহলে আপনি একজন এসইও কাজ করতে পারতেন। আরো অনেক কাজ আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আরো অনেক কাজ আছে এসইও, বাট মেইনলি ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে বা ওয়েবসাইটের ভিতরে এসইও করার জন্য আমাদের এই মেটা ট্যাগটার ব্যবহারটা অনেক বেশি জানতে হয়। ক্লিয়ার? কোনো কনফিউশন, কোনো কোশ্চেন? মানি ব্যাক গ্যারান্টি পলিসি, এটা আবার মানি ব্যাক গ্যারান্টি পলিসি অর্থ হচ্ছে ক্লায়েন্টের কাজ পছন্দ হয় না, আমি তাকে তার ফান্ড রিফান্ড করে দেব। এটা ফাইবার সিস্টেমের মধ্যে আছে। আচ্ছা, ঠিক আছে। সো এইটা ছিল আমাদের বেসিক স্ট্রাকচার। তারপরে দেখেন যে ডেসক্রিপশন আর লিমিটেড কত? 1200 ক্যারেক্টার পর্যন্ত আপনি ডেসক্রিপশন দিতে পারবেন। অর্থাৎ ওই যে ওয়াই শুড ইউ হায়ার মি, তারপরে আমাদের যে ফিচার্সগুলো ওইখানে আমরা 1200 ক্যারেক্টার পর্যন্ত সর্বোচ্চ লিখতে পারবো। 1200 ক্যারেক্টারের বেশি আমরা লিখতে পারবো না। আর এগুলো আসলে এত কিছু দেখা লাভ নাই, আমি আপনাদেরকে এইটা দিয়ে দিচ্ছি, আপনারা এটা পড়ে নিয়েন। আমি আপনাদেরকে লাইভ দেখাই যে আসলে কি কি ঘটনা ঘটে, ঠিক আছে? এটা আপনারা পড়ে নিয়েন। আসলে আমার স্লাইডারটা অতটা লাগতেছে না, ইফেক্টিভ লাগতেছে না। তো এইখানে কিছু ব্যাপার আমি আপনাদেরকে কমন কথা বলি, কিছু যেগুলো আপনাদের ফাইবারের একটা গিগ সেল হওয়ার জন্য সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। সেটা প্রথমে হচ্ছে আপনার যে টাইটেলটা থাকবে, এই টাইটেলটাকে খুবই ইফেক্টিভলি সিলেক্ট করবেন যে কি টাইটেল দেওয়া যেতে পারে। কারণ টাইটেলে যেটা কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডগুলোই কিন্তু আপনাদের বারবার সার্চ হবে। আপনারা যখন একটা গিগ তৈরি করেন, ফর এক্সাম্পল আমি এই গিগটা এডিট করলাম, ঠিক আছে? যখন আপনি একটা গিগ তৈরি করবেন তখন এই আই উইল এটা শুরু থেকেই থাকবে, এটা কনস্ট্যান্ট। অর্থাৎ আপনি যে গিগটি তৈরি করেন না কেন প্রথমেই লেখা থাকবে আই উইল। দ্যাট মিনস দেখেন এখানে যে আই উইল সব জায়গায় কিন্তু আই উইল আছে। তার কারণ হচ্ছে আপনার এখানে আই উইলটা এখানে একবারে কনস্ট্যান্ট থাকবে, এর ভিতরে আপনাকে আপনার বাদবাকি কন্টেন্টগুলো বসাতে হবে। এখন আপনি কি করবেন? কনভার্ট PHP টু রেসপন্সিভ HTML5 CSS3 ওয়েবসাইট। এইখানে আপনার কিওয়ার্ড কি কি? রেসপন্সিভ HTML5 CSS3, এগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো যেন আবার আপনাদের যে গিগটা আছে সেই গিগের বডি ডেসক্রিপশনের ভিতরে যেন থাকে। কিওয়ার্ড আপনার বডি ডেসক্রিপশনের ভিতরে থাকতে হবে। আর এই যে এখানে আমি কি রাখছি, ব্যানার ইমেজ রাখছি না?
এটা তো ব্যানার ইমেজ। আপনার যদি ইমেজ থাকে, আপনার গিগে যদি আপনি ইমেজ শো করেন, তাহলে আপনাকে নন লেভেল সেলার থেকে তো এমনিতে তো কম রেফার করা হচ্ছে, তাই না? তুলনামূলকভাবে কম রেফার করা হচ্ছে। যদি আপনার ইমেজ থাকে তাহলে আপনাকে রেফার করা হবে অনলি 20%। আর যদি আপনি এখানে ইমেজ না রেখে যদি আপনি ভিডিও রাখতে পারেন, একটা ভিডিও, তাহলে আপনাকে রেফার করা হবে 220%। সো গিগে সেল বাড়ানোর জন্য আমরা ইমেজ ইউজ করব নাকি ভিডিও ইউজ করব? ভিডিও ইউজ করব। কাজ যদি সিরিয়াসলি পাইতে চান, আপনাকে গিগের জন্য ভিডিও তৈরি করতে হবে। আর ভিডিও তৈরি করার জন্য আমরা পাউটুন একটা সফটওয়্যার আছে, ভিডিও স্ক্রাইব একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারগুলো অনলাইনে আছে, আমরা অনলাইন থেকে এই সফটওয়্যারগুলো ইউজ করতে পারি। পাউটুন, ভিডিও স্ক্রাইবার, এছাড়া আরো অনেক ভিডিও এডিটর সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে আমরা গিগ তৈরি করতে পারি, গিগের ভিডিও তৈরি করতে পারি, আপনার সার্ভিসের ভিডিও তৈরি করতে পারি। এখন সার্ভিসের ভিডিও বলতে কি বোঝানো হচ্ছে? সার্ভিসের ভিডিও বলতে এটা বোঝানো হচ্ছে, এটার একটা লিমিটেশন থাকে। লিমিটেশনটা কি? যে আপনি কত সেকেন্ডের ভিতরে আপনার নিজের ইন্ট্রোডাকশনটা দিচ্ছেন, কত সেকেন্ড ধরে আপনি আপনার নিজের, ফর এক্সাম্পল আপনাদের একটা লাইভ সার্ভিস দেখাই, সেটাই বেটার হয় নাকি? তাহলে মানে কথা বলার জিনিসটা আরো মানে ইজি হবে। আমি আপনাদের একটা লাইভ দেখাচ্ছি, এটা আমার গত সপ্তাহে সিডিজি 14 এর কাছ থেকে তৈরি করে নিছি। এই গিগটা দেখেন তাহলে একটা কনসেপ্ট পেয়ে যাবেন। সাউন্ড হচ্ছে না কেন? না, খোলা থাকলে পরে আমার পিসির স্পিকার আছে না। HDMI কেবল লাগানো ভাই? হ্যাঁ, এই কারণে পাচ্ছে না। HDMI কেবল লাগালে কি সাউন্ড পায় না? সাউন্ড বক্স যদি থাকতো তাহলে পাইতো। সাউন্ড বক্সের জন্য কেবল লাগাই দিতে হবে এখন? আমি আমার টিভিতে যে HDMI লাগাই, তো টিভিতে সরাসরি সাউন্ড চলে যায়, এই অডিও জ্যাক লাগে না। আচ্ছা, তো HDMI এর মধ্যে হচ্ছে অডিও থাকে। তাহলে একটু এটা পজ করলাম, এটা সাউন্ড না থাকলে পরে দেখে খুব এটা বেশি মজা পাবে না, আবার বুঝতে পারবেন না। স্কেপে কি কল দিচ্ছে? সাউন্ড বক্স লাইন দাও। গিগে তো শুধুমাত্র ব্যানারটুকু রাখা আছে কোথায়? মানে গিগে গিগ যেটা, হ্যাঁ, ব্যানারটুকু রাখা আছে, ওই ব্যানারটুকু। হ্যাঁ, এই ব্যানারের জায়গায় আপনি ভিডিও আপলোড করতে পারবেন। আমরা যদি আসি এই যে গ্যালারিতে আসলে দেখবেন যে আপনি ইমেজ রাখার জায়গা আছে। আপনি ইমেজ না রাখতে চাইলে আপনি ভিডিও রাখতে পারবেন, আপনি ভিডিও না রাখতে চাইলে আপনি পিডিএফও রাখতে পারবেন, বাট বেস্ট যদি আপনি ভিডিও রাখেন। এখানে গিগে পুরো টেমপ্লেটটাও রাখা যায় না? কোন টেমপ্লেট? ওয়েবসাইটের টেমপ্লেট বলতে কোনো একটা ওয়েবসাইট করে ওইটার স্ন্যাপশট রাখতে পারবেন, কিন্তু সেটাকে ওই যে স্ক্রিনশট নিয়ে আপনাকে রাখতে হবে। এটা একটা সাইজ আছে, সেই সাইজগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, আপনারা এই ভিডিওটাকে আরেকবার একটু দেখেন পারফেক্টলি। সাউন্ড আসতেছে না সামহাউ? আপনারা এটা আরেকবার একটু দেখেন। হাই, দিস ইজ অনিক ইসলাম, এক্সপার্ট ওয়েব ডেভেলপার। এখন মনে হচ্ছে কারণ মোবাইল রিংটোন বাজতেছে। ক্লিয়ার? জায়গাতে সব লিংক দিয়ে দিছে। কোনটা? ওই স্কাইপ আইডি টাইডি সমস্ত এই জায়গায় ভিডিওতে দিছে, কন্টেন্ট হিসেবে কিন্তু ওয়েবসাইটে বা ফাইবারের কোথাও কিন্তু দেয়া নেই। এই ভিডিওটা না, কোনো সমস্যা নেই। এই ভিডিওটা আমি অন্য কোথাও জন্য ব্যবহার করতে পারি, আমার আপওয়ার্কের জন্য আমি ব্যবহার করতে পারি। আপওয়ার্কের কোথায়?
আপওয়ার্কে আমাদের ওভারভিউর উপরে কিন্তু একটা ভিডিও অ্যাড করার জায়গা আছে, ওই জায়গায় আমি ভিডিওটা দিতে পারি। পাউটের সফটওয়্যারটার যেটা কাজ যে এটা আপনার তার লোগোটা এখানে থেকে যায়, ঠিক আছে? আপনি পাউটের সফটওয়্যারের মাধ্যমে যখন একটা ভিডিও তৈরি করবেন, ভিডিওটা তৈরি করার পর এটাকে ইউটিউবে আপলোড করতে হবে, আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আপনি পাউটের সফটওয়্যার থেকে ডিরেক্টলি ডাউনলোড করে নিতে পারবেন না, ঠিক আছে? এটা জাস্ট ওদের একটা বিজনেস পলিসি। ভিডিও এক্সট্রা ইউজ করতে পারেন, সেম সিচুয়েশন, বাট আপনাকে এই যে ভিডিওটা দেখলেন বুঝতে তো পারছেন যে ভিডিওটা কি ছিল, তাই না? আমি আপনাদেরকে কিছু গাইডলাইন এখনই দিয়ে দিচ্ছি, এদেরকে এই জিনিসগুলো আমি লাস্ট ক্লাসে করাইছি অলরেডি, আপনাদেরকে এই গাইডলাইনগুলো এখনই দিয়ে দিই। সেটা হচ্ছে আমি এই ক্লাসগুলো ওদেরকে ক্লাসে করাইতাম, ওদের সপ্তাহে 2টা করে ক্লাস হয়, ঠিক আছে? কখনো কখনো ওরা আবার এক্সট্রা সপ্তাহে মানে 2 দিন যে ক্লাসটা হচ্ছে 3 ঘন্টা 6 ঘন্টা, আবার দেখা যায় যে ওদেরকে টপিক কভার করানোর পর অনেকক্ষণ সময় এক্সেস করে থাকে, এই জন্য ওদেরকে ক্লাসেই কিছু কাজ করাইতাম। সে ক্লাসে কী কাজ করাইতাম? এই যে লিঙ্কডইনের যে ব্যাপারগুলো আমি আপনাদেরকে বললাম, আচ্ছা আপনাদের ফেসবুক গ্রুপটা আছে না, এই যে টেক্সট মেসেজিংয়ে যে ইয়েটা ছিল, ওইটাতে আমাকে একটু নক করান তো কেউ একজন, বা আমি এখানে পাই কিনা দাঁড়ান দেখি। গ্রুপে দিয়ে দেবো, বাট একটু আমি আগে অনেকগুলো লিঙ্ক, তো আগে লিঙ্কগুলোকে একটু ইয়া করে নিই। এটা নাকি NBT01 ওকে। ও কী অবস্থা আপনার? একটা কাজ করেন, শোনেন, ওই আমাদের তো ফাইবারের উপরে ক্লাস চলতেছে, ম্যাক্সিমাম মনে করেন যে 10 মিনিট, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসটা শুরু হবে, আমরা একটা ব্রেকে যাব, তারপরে একসাথে সবাই আসি। সো দেখেন আমি এখানে আপনাদেরকে কিছু লিঙ্ক দিছি, প্রথম যে 2টা লিঙ্ক দিছি আমি লিঙ্কডইনের, এইখানে লিঙ্কডইনের প্রোফাইলটা কীভাবে আপনারা 100% কমপ্লিট করবেন পারফেক্টলি সেইটার ডেসক্রিপশন আছে। আর ভিডিও তৈরি করার জন্য যে সার্ভিসগুলো দরকার, ভিডিওটা হতে হবে লেস দেন 40 সেকেন্ড আর 50 সেকেন্ড বা লেস দেন 1 মিনিট। একটা জিনিস খালি মাথায় রাখবেন, আমি পোস্টটা দেওয়ার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের ফেসবুকে কিন্তু আমরা অনেক ভিডিও দেখতে পারি, আমরা ফেসবুকে ঢুকলে অহরহ আমরা ভিডিও দেখি, বাট আমরা সবগুলো ভিডিও কিন্তু সিন করি না, সিন করি 2টা একটা ভিডিও। কোন 2টা একটা ভিডিও? যেটার থাম্বনেইলটা ভালো লাগতেছে, যেটার স্টার্টআপটা ভালো লাগতেছে। যদি স্টার্টআপটা গর্জিয়াস হয় তাহলে কিন্তু আমরা ওই ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, বাট স্টার্টআপ যদি গর্জিয়াস না হয় আমরা কিন্তু ভিডিওটা দেখা বাদ দিয়ে বের হয়ে চলে আসি বা অন্য কোনো কাজে মনোনিবেশ করি। সো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ভিডিওটার স্টার্টআপ এবং পুরো মানে যতক্ষণ দেখবে ক্লায়েন্ট যেন মনোযোগ সহকারে দেখতে পারে, ক্লায়েন্টের অ্যাট্রাকশন যেন না হারায় যায়, এইভাবে আপনার ভিডিওটা আপনাকে তৈরি করতে হবে। ক্লিয়ার? সো ভিডিওতে কী কী থাকবে? ইন্ট্রোডাকশন টু ইউ, সার্ভিস ইউ অফার, পোর্টফোলিও আপনার যে কাজগুলো আছে বা আপনার কিছু ক্লায়েন্টের ফিডব্যাক আপনি এই জিনিসগুলোকে ইনক্লুড করতে পারেন, একটা কনক্লুশন টানতে পারেন, ঠিক আছে? সো আমি এই পুরো জিনিসটাকে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এখন। আর ফাইবারের ওখানে আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই দিচ্ছি, এটা আপনার একটু বাসায় পড়ে নেবেন, এখানে আর দেখার তেমন কিছু নাই, সব সিম্পল ব্যাপার। এখানে একটা সাইজ আছে, এখানে সে সাইজটা কোথায়? আচ্ছা এইখানে দেখেন, আপনি যে ব্যানার ইমেজটা দিচ্ছেন না, যদি ভিডিও না ইউজ করে ব্যানার ইমেজ কেউ ইউজ করে, তাহলে সে ব্যানার ইমেজের সাইজ হবে 682 × 459 পিক্সেল, 682 × 459 পিক্সেল। ক্লিয়ার? এটা হবে আমাদের ব্যানারের হাইট এবং উইডথ। এই কাজটা আপনারা নেক্সট ক্লাসের আগেই কমপ্লিট করে ফেলবেন। আর ভিডিও মিনিমাম 2টা 3টা করে বানাবেন, খালি একটা বানাবেন না। একই ভিডিও কিন্তু আপনি 7টা গিগে ইউজ করতে পারবেন না।